ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে যারা ইতিহাসের জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের ইতিহাস জেনারেল এমডিসি 7 পেপার রয়েছে, এই পেপারে আগামী সেমিস্টারে তোমাদের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এমডিসি 6 পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নেবে। আমি কিন্তু তোমাদের 5, 10 এবং 20 মার্কসের সাজেশানগুলো শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশানগুলো ফলো করবে। আরও বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের যে সিলেবাসটি রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ। ইউরোপের ইতিহাস তোমাদেরকে পড়তে হবে এমডিসি 7 পেপারে। এর সময়কালটা হচ্ছে তোমাদের 1780 থেকে 1939। এই সময়কালে তোমরা নেপোলিয়ন, ফরাসি বিপ্লব থেকে শুরু করে একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পড়বে। প্রথমে আমি তোমাদের 20 মার্কস আর 10 মার্কসের সাজেশানটি বলছি। তোমাদের যে সাজেশানটি বলছি এটা 20 মার্কসেরও আসতে পারে, আবার 10 মার্কসেরও আসতে পারে। তাই তোমরা কিন্তু 20 মার্কসের প্রশ্নটা রেডি করবে, 10 মার্কসের আসলেও তোমরা লিখতে পারবে। ঠিক আছে? প্রথমে যে প্রশ্নটি দিয়েছি আমি, ফ্রান্সে অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে তোমরা রেডি করবে। 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো? তুমি কি মনে করো যে এটি একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এই প্রশ্নটি কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 10 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট, আবার 20 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট। 5 মার্কসের আসলে হয়তো এভাবে আসতে পারে, মেটারনিক ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। কিংবা 10 মার্কস বা 20 মার্কসের আসলে এভাবেও আসতে পারে, মেটারনিক ব্যবস্থা কি রক্ষণশীল ব্যবস্থা ছিল? এটা সম্পর্কে লিখতে হবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের মধ্যে শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1870 থেকে 1914 এই সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসেবে অভিহিত করা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা ভালো করে রেডি করবে। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, তুমি কি মনে করো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে তোষণ নীতি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? এটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা দিয়েছি আমি, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে রেডি করবে। 8 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি এটাও কিন্তু তোমাদের 5 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট, আবার 10 মার্কসের জন্যও ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু 20 মার্কসেরই রেডি করবে যাতে তোমাদের সুবিধা হয়। প্রশ্নটি হচ্ছে, ফ্রান্সের সন্ত্রাসী শাসনের একটি মূল্যায়ন করো। ঠিক আছে? 9 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। একেবারে ভিভিআই প্রশ্ন, এটা তোমরা খুব ভালো করে রেডি করবে। ঠিক আছে? 10 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইতালির ঐক্য সাধনে মাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবাল্ডির ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু 5 মার্কসের জন্যও আসতে পারে। এভাবে আসতে পারে যে ইতালির ঐক্য সাধনে মাৎসিনি ভূমিকা আলোচনা করো কিংবা গ্যারিবাল্ডির ভূমিকা আলোচনা করো। এটা তোমরা 20 মার্কসের একত্রে রেডি করে নেবে। আশা করছি যে কোনো একটা পার্ট যদি 5 মার্কসেরও এসে থাকে তোমরা লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর যেটি দিয়েছি, 1929 থেকে 33 সালের মহামন্দার প্রকৃতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এবং পরবর্তী 12 নম্বর দাগের প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো। 13 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান হিসেবে আখ্যায়িত করা কতটা যুক্তিযুক্ত? নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়টি ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্নটি, 1917 সালের রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা ভালো করে রেডি করবে। এবং 15 দাগের যে প্রশ্নটি দিয়েছি, ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল। 16 নম্বর দাগের প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল? এটা কিন্তু 5 মার্কসের জন্য আসতে পারে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, অথবা 20 মার্কসের বা 10 মার্কসের আসলে এই ব্যবস্থা নেপোলিয়নের কীভাবে পতন ঘটিয়েছিল সে সম্পর্কে লেখো। 17 নম্বর প্রশ্ন দিয়েছি, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের 10 মার্কস আর 20 মার্কসের সাজেশান। ঠিক আছে? এইখান থেকে তোমাদের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে রেডি করে যেতে পারো, এখান থেকে সমস্ত প্রশ্ন 10 মার্কস আর 20 মার্কসের কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের যে প্রশ্নগুলি দিয়েছি আমি দেখো, প্রথম প্রশ্ন দিয়েছি, রুশো দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। 2 নম্বরে বলেছিলাম আমি তোমাদের সন্ত্রাসী শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এটা 5 মার্কসেরও তোমরা রেডি করে যেও। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ইউরোপের শক্তি সমবায় সম্পর্কে টিকা লেখো। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, টিকা হবে এটা। ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই সকল পেপারের নোটস একত্রে পারচেস করতে চাও, অর্থাৎ পিডিএফ আকারে বা টাইপ করা নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি।
আমাকে যদি মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদের পিডিএফ আকারে নোট শেয়ার করে দেবো। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, ফ্রান্সের 1830 জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে বিচার করো। 5 নম্বরে দিয়েছি ফ্রান্সের 1848 ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো। হয় জুলাই বিপ্লব না হলে ফেব্রুয়ারি বিপ্লব, দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, এর দুটো থেকে একটা আসার চান্স রয়েছে। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি 19 শতকের দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল। 8 নম্বর জায়গায় প্রশ্নটা দিয়েছি একেবারে ভিভিআই প্রশ্ন, মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদ আর জার্মানির নাৎসিবাদটাও আমি সাজেশনে দিয়েছি, তোমরা দেখতে পাবে। এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমরা ফলো করে যাবে, হয় ফ্যাসিবাদ না হলে নাৎসিবাদ থেকে একটি প্রশ্ন তোমাদের এক্সামে কমন আসার চান্স রয়েছে। 9 নম্বর দাগের প্রশ্নটা একেবারে ভিভিআই প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। 10 নম্বর যে প্রশ্নটি দিয়েছি ভিয়েনা সম্মেলন সম্পর্কে একটি টিকা লেখো বা ভিয়েনা সম্মেলনের 3টি নীতি আলোচনা করো। এটা কিন্তু একই প্রশ্ন, উত্তর একই হবে, প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে ফিরে এসে থাকে, ঠিক আছে। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে বলকান সমস্যার তাৎপর্য কী ছিল। 12 নম্বরে দিয়েছি স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিল। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে, স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল। 13 নম্বর যে প্রশ্নটি দিয়েছি নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রশ্নটা অন্যভাবেও ঘুরিয়ে আসে, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি সম্পর্কে টিকা লেখো। আমি বলে দিয়েছি, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। 14 নম্বর প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, একেবারে ভিভিআই প্রশ্ন, স্পেনীয় ক্ষত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 15 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল। এবং 16 নম্বরে যেটা দিয়েছি আমি বলেছিলাম হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান আলোচনা করো। 18 নম্বর দিয়েছি টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো বা টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো। এবং তারপরে দিয়েছি এমস টেলিগ্রাম সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্নটি ভিভিআই প্রশ্ন, কোড নেপোলিয়ন কী বা কোড নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশানটি শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই খাতে নোট ডাউন করে নেবে এবং যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। এছাড়া আমি কিন্তু তোমাদের অ্যান্সারও পোস্ট করতে থাকবো ভিডিওর মাধ্যমে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।